ছবিটি আমরা দেখতে পাচ্ছি এখানে তার পরিচালক রাজা রয়েছে এবং রাজার সাথে তার সমস্ত ক্রু মেম্বাররা, আমার মনে হয় পরিচালক সেখানে আলাপ করিয়ে দেবে। আমি বা আমরা এতদিন যে রাজাকে চিনতাম, রাজা চন্দ্রকে চিনতাম, আজকে যখন আমরা হালুন দেখলাম, আমরা দেখলাম হালুন বানিয়েছে দেবজিৎ চন্দ্র। এবার এই আমি জানি তার সিনেমার প্রতি 100% লাভ আছে। আমরা জানি যে সে একের পর এক সিনেমা করেছে এবং আমাদের বাংলার দর্শকের কাছে তার একটা বিশেষ চাহিদা রয়েছে। রাজা সে ধরনের ছবি করে এসছে, কিন্তু এই রাজাচন্দ্র থেকে দেবজিৎ চন্দ্র হালুন এই কেলোকৃতিটা তিনি করলেন কেন? আমি প্রথম সেটা রাজার কাছে প্রশ্ন রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আমাদের আজকে এই অনুষ্ঠানটার সুযোগ করে দেওয়ার জন্য। আর আমার বিশেষ বন্ধু, পরিচালক, সিনেমাটোগ্রাফার প্রেমেন্দ্র বিকাশ চাকরি, সে আমাকে একটা বিপদের মধ্যে ফেলে দিল এই মধ্যে এই প্রশ্ন করে। আর আমি না ভেবেছিলাম প্রচন্ড সিরিয়াস, কারণ মন খুব খারাপ হয়ে গেছে ছবিটা যখন প্রথম দেখানো হলো। সবাই আমাকে মন ভেঙে দিয়েছিল, সত্যি কথাই, কিন্তু সবাইকে বলি, কারণ সবাই বলছে এই ছবি তোর হতে পারে না, এই ছবির পরিচালক রাজাচন্দ্র হতে পারে না। এটা মন ভাঙার একটা বিরাট কারণ বলে আমার মনে হয়েছিল। সেজন্যই তো রাজাচন্দ্র পরে যেটা হ্যাঁ, দেবজিৎ চন্দ্র। বিষয়টা হচ্ছে যে আমার কিছুদিন আগে, বছর 3 আগে আমার একটা অপারেশন হয়, আমি হসপিটালে ছিলাম। তখন বেশ বইপত্র নিয়ে বসে সেখানে শীর্ষেন্দ্রবাবুর এই গল্পটা আমার অত্যন্ত প্রিয়, মানে সাহিত্যিক শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়, তার গল্পটা পড়ি। অনেক গল্প পড়া, কিন্তু বাহুমান্নার বরাত আমি কখনো পড়িনি এর আগে। পড়ার পরে নার্সের কাছ থেকে 6টা পাতা নিয়ে 60টা সিন, 66টা সিন আমি স্ক্রিপ্টিং করি। করার পরে আমার পারিজাতের বাবা, আমার ভীষণ শ্রদ্ধেয় মানুষ, শ্রী ভাস্কর চৌধুরী, যিনি শ্রীরামপুর কলেজের অধ্যাপক, তো তাকে আমি শেয়ার করি যে এই এটা কি সিনেমা করা যেতে পারে, এরকম মনে হচ্ছে। উনি বিরাট উৎসাহ দেন আমাকে। তখন কিন্তু পারিজাতকে আমি মনে মনে ভেবে ফেলেছি, কারণ পারিজাতকে আগে আমি ছোটবেলা থেকেই চিনি, আমি তার আগে ওর কাজ দেখেছি দুমালাতে। তো আমি ভেবেছিলাম একেই ময়না করা হবে। ওইভাবে যে হয়ে উঠলো ছবি, এবং সেখানে আমি দিল্লিতে ছিলাম, একদিন ফোন করলাম সুদীপ্তা চক্রবর্তীকে। সুদীপ্তা বললো, এই কি হালুন তো আমার বাবা করেছে, মানে হালুন মানে বাহুমান্নার বরাত তো আমার বাবা করেছেন নাটক। তো সব মিলিয়ে একটা অদ্ভুত কোইন্সিডেন্সের মধ্যে দিয়ে চলতে চলতে সত্যপক্ষ পেয়ে গেলাম। সত্য অনেক সময় নিল হ্যাঁ বলতে। তারপরে যখন হ্যাঁ বললো, কিছুতেই আর কোনোভাবে না বলে না, যাই বলছি সব কিছু হ্যাঁ বলছে। তো সব মিলিয়ে আর সায়নকে পেয়ে যাওয়া, পিয়ান আজকে আমাদের মধ্যে নেই, ও আছে আমাদের মধ্যে এই মুহূর্তে এখানে নেই। পিয়ান আছে শুটিংয়ে, কিন্তু পিয়ানো সুবলা চরিত্র অত্যন্ত ভালো কাজ করেছে। এবং এই ছবিটা কেমন করে হবে, কিভাবে হবে আমি জানতাম না। আমার বন্ধু সঞ্জয় সেন, সঞ্জয় সেন এগিয়ে আসে, বনশ্রী সেন এবং সঞ্জয় সেন, ওরা আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রযোজনা করেন। এবং এই ছবিটা, এটা জানার দরকার চাকি সকলের, এই ছবিটা কিন্তু প্রযোজনাও আমার, কারণ আমি এই ছবির প্রযোজক সেভাবে পেয়ে উঠতাম না বলে আমার বিশ্বাস। কারণ আমি যে ভাষায় ছবিটা করতে চাই, যেমন পদ্ধতিতে ছবিটা করতে চাই, সেই প্রযোজক আমার পক্ষে পাওয়া সম্ভব ছিল না। আমি বলছি রাজাচন্দ্র হয়তো সম্ভব ছিল, কিন্তু দেবজিৎ চন্দ্র ছিল না। হ্যাঁ, দেবজিৎ চন্দ্রের প্রডিউসার হিসেবে নাম আমরা পেয়েছি। আমাদের মনে হয় আমাদের বন্ধুদের সকলের কাছে সেটা পৌঁছে গেছে যে দেবজিৎ চন্দ্র। আমার কথা, আমার 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 আরেকটা প্রশ্ন রাজাকে জিজ্ঞাসা করছি, আমি আসছি পরপর। হ্যাঁ, সেটা হচ্ছে হলো যে রাজা যে ধরনের ছবি আমরা রাজার কাছ থেকে দেখেছি, সেখানে কিছুটা তো লম্ফঝম্প থাকতো, ভাঙ থাকতো, অনেক রকমের কিছু থাকতো, গায়বাজি থাকতো, যেগুলো থাকা উচিত বলেই রাখতো। কিন্তু হঠাৎ একটা সাহিত্য, এবং সেটা শীর্ষেন্দুবাবুর মতো একজন লেখকের সাহিত্য, এই সাহিত্য নিয়ে কাজ করার ইচ্ছেটা কেন? তার কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে তো ওই সাহিত্য, মানে আমি ভোরাসিয়াস রিডার বলা যেতে পারে। আমি সত্যি সত্যিই কিন্তু ঠোঙা পড়া, মানে যেটা বলা হয় একদম আমাদের মুখোশারে ঠোঙা পড়া। এবং আমি লিখতেও শুরু করি ক্লাস 6-7 থেকে। তো
তো সাহিত্য সবসময় আমাকে আকৃষ্ট করেছে। শীর্ষেন্দুবাবু আমাকে ভুতুরে ঘড়ি, মনোজদের অদ্ভুত বাড়ি, এই অদ্ভুতের সিরিজের কথা বলছি, সেগুলো করার জন্য গোসাই বাগানের ভূত এগুলো কিন্তু সবসময় আমি ভাবতাম। কিন্তু পরে যখন প্র্যাকটিক্যালি দেখলাম যে ছবি করাগুলো সম্ভব না, তার জন্য বিরাট 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 অ্যানিমেশন গ্রাফিক্সের দরকার। কিন্তু বাঘু মান্নার বরাত পড়ে মনে হলো একটা প্রান্তিক মানুষের ভালোবাসার গল্প, সেটা ছাড়তে চাইলাম না। এবং আমি কিন্তু চাকিকে বলবো, বন্ধু পরিচালক, ও বুঝবে যে আমার যে স্টোরি টেলিংটা ছিল, যে দর্শকদের কাছে যেমনভাবে উপস্থাপনা করতে হয়, সেগুলো কিন্তু চ্যালেঞ্জ টু রং বা লাভেরিয়া সেগুলোতে করেছি। এই ছবিটার ক্ষেত্রে কিন্তু আলাদা কোনো ভাবনা আমার ছিল না। হালুম যেমন ছবি, ভাস্করদা আমার সঙ্গে সংলাপ যখন লিখেছেন, তেমনভাবেই সেই মানুষগুলোর কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু বেশিরভাগ মানুষের কাছেই পৌঁছানোর চেষ্টা করি। সেটাই কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য হয়। হ্যাঁ, মানে এই ক্ষেত্রে হচ্ছে হলো আমি মানে একটু হয়তো আমার প্রস্তুতি বোধহয় একটু কোথাও গন্ডগোল ছিল, কারণ আগে এতদিন পর্যন্ত আমরা যে চরিত্রগুলো দেখেছি রাজার ছবিতে, তারা ছিল ভীষণভাবে আরবান। এবার একদম সেখান থেকে এক ধাপে দেবজিৎ চলে গেল একটা পল্লী গ্রামে, এবং সেখানে গ্রামীণ এতগুলো চরিত্র, এটা কতটা চ্যালেঞ্জ? হ্যাঁ, এটার জন্য বলবো আমার মফস্বল, আমার ছোটবেলা মফস্বল আমার বয়সের সঙ্গে তখন কিন্তু সেটা প্রায় গ্রাম ছিল। সেই মানুষগুলোকে আমি চিনি, প্লাস আমি নিজে বীরভূমের বাসিন্দা। এই মুহূর্তে আমি বীরভূমে আমি থাকি, এবং সেখানে মানুষগুলোকে আমি চিনি। তো তাদের মানুষের গল্প বলতে আমার কাছে পুরো চ্যালেঞ্জ দিতে হয়নি, কারণ ওটা চ্যালেঞ্জ তো আগে হয়ে গেছে। সত্য হ্যাঁ, তো হারুনকে ধরতে হবে। হ্যাঁ, মানে আপনারা যারা দেখেছেন বা দেখবেন, আমি জানি না, অনেকেই হয়তো দেখে ফেলেছেন, আমি এখানে যে রাজার পাশে বসে আছেন তাকে ধরতে গেলে আমার 440 একটা ভোটের প্রাইজ আমি সব পাবো। সে এত অন্য মাত্রার অভিনেত্রী সে, হ্যাঁ, তাকে আমি পরে আসছি, তার কাছে এটা কি ছিল জানার জন্যে। কিন্তু সত্যমকে আমি যে ধরনের চরিত্রে দেখতেছি বা আমরা দেখে এসেছি, এই চরিত্রটাতে সত্যমের অনেকগুলো দিক ছিল, তাই তো? একদম যেখান থেকে উঠে এসে একটা প্রোটাগনিস্ট আস্তে আস্তে একটা যে জায়গায় পৌঁছচ্ছে, এই যে জার্নিটা, এটা একজন অভিনেতা হিসেবে তোমার কাছে কিরকম মনে হয়েছে? এই রাজার মতো পরিচালক, মানে রাজার মতো মানে কি বলছি, দেবজিতের মতো পরিচালক, এটা কি ছিল? আমি এটা বলতে পারি যে আমি বাঘু মান্না করার জন্য যতটা প্রিপারেশন নিয়েছি, আমি অন্য কোনো চরিত্র এখন অব্দি করার জন্য অতটা প্রিপারেশন নিইনি। বাঘু মান্না আমার কাছে মানে রাজাদা যেটা বললো যে যেহেতু রাজাদার মফস্বলে বড় হওয়া, এখন বীরভূমে থাকে, তো রাজাদার কাছে ওটা খুব একটা চ্যালেঞ্জ ছিল না। এবার আমার বড় হওয়া পুরোটাই সাউথ কলকাতায়, আমার স্কুলিং, আমার জীবনযাপন, আমার ছোটবেলা পুরোটা সাউথ কলকাতায়। তো সেই ক্ষেত্রে বাঘু মান্না চরিত্র করা আমার কাছে একটু ডিফিকাল্টি ছিল। কিন্তু যেহেতু প্রসেসটা অনেক দিন আগে থেকে শুরু হয়ে যায়, মানে আমরা শুটিংয়ে যাওয়ার বেশ 1.5-2 মাস আগে থেকে আমরা মানে একদম যেটা ফাইনাল স্ক্রিপ্ট ওটা সব পেয়ে যাই। তো সেইখান থেকে ওই স্ক্রিপ্ট পড়া থেকে শুরু করে নিজেকে প্রিপেয়ার করা শুরু হয়, এবং পরে গিয়ে ভাষাটা শেখা। রাজাদার এক অ্যাসিস্ট্যান্ট ছিল অনির্বাণ বলে, ও আমাদের ওখানকার ডায়ালেক্টটা মানে প্রপারলি শিখিয়েছিল, এবং প্রথম 2 দিন ওখানে থাকতে থাকতে আমরা বিশেষ খুব যে বিশাল ফ্যাসিলিটিতে ওখানে থেকেছি এমন নয়, আমরা খুবই সাধারণভাবে থেকেছি, এবং সেটা একটা দিকে হেল্প করেছে যে আমরা সব সময় ওখানকার লোকাল লোকজনদের সাথে মিলেমিশে থাকতাম, এবং তাদের ভাষাটা শুনতে শুনতে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের জেস্টার, তাদের আমরা যতটা মিতভাষী হই বা আমরা যতটা সাটলি কথা বলি, ওরা গ্রামের মানুষ এক্সপ্রেশন অনেক বেশি, অনেক তো সেইগুলো অ্যাডাপ্ট করতে খুব সুবিধা হয়েছিল। এবং শীর্ষেন্দুবাবুর সাথে ওনার জন্মদিনে দেখা হয়েছিল, তো আমি ওনাকে কিছু জিজ্ঞেস করিনি, আমি শুধু বলেছিলাম যে বাঘু মান্না আর 5টা মানুষের মতনই সাধারণ, তাই জন্যই হয়তো বাঘু মান্না আর 5টা মানুষের মতনই সাধারণ। এবং শীর্ষেন্দুবাবু বলেছিলেন যে হ্যাঁ, সাধারণটাকে ফুটিয়ে তোলাই সবচেয়ে বেশি কঠিন। তো সেটা মানে সেই কথাটা আমার মাথায়
এখনো ঢুকে আছে এবং থ্যাংক ইউ রাজাদাকে। হ্যাঁ, উনি ট্রেলারটা দেখলেন আমাদের এবং খুবই প্রশংসা করেছেন এবং ছবিটা দেখারও রাজাদা ব্যবস্থা করবে সেসব দেখার ছবিটা। তো বাকি আগের দিনের রেসপন্সে একটু মানে হয় না, একটা অভিনেতা হিসেবে কোথাও গিয়ে একটু কনফিডেন্সের দরকার হয় মানে মানুষের থ্রুতে একটা টাইমের পর। তো আগের দিন মানুষের রিয়াকশন এবং তাদের রিভিউ দেখে ওই একটা 1% কনফিডেন্স বেড়েছে আর কি অভিনেতা হিসেবে। আহ,